অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরিবর্তন হলো উত্তরাধিকার সম্পত্তির ভাগাভাগি পদ্ধতি। অবশেষে বদলি হয়ে গেল উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ভাগাভাগি পদ্ধতি। এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে ডিটেইলে ডিসক্রাইব করব। ভিউয়ার্স, আমরা জানি যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি সম্পর্কে এই সম্পত্তি নিয়ে কথা বলতে হলে সর্বপ্রথমে চলে যেতে হবে সেই মৃত ব্যক্তির কাছে। মৃত ব্যক্তি হতে পারে মা বাবা, হতে পারে ভাই, হতে পারে দাদা, হতে পারে দাদার বাবা, পূর্বপুরুষের সম্পত্তি। পৈতৃক সম্পত্তি বলতে আমরা যেটি বলি তা হচ্ছে যে এই সম্পত্তি রেখে যখন কোনো ব্যক্তি পরলোক গমন করেন তখন এই সম্পত্তি কিন্তু রয়ে যায়। কিছু ওয়ারিশ তিনি রেখে যান। এই ওয়ারিশরা এই উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি, এই সম্পত্তি নিয়ে তারা বিভিন্ন ধরনের টাল বাহানা করে, গড়িমসি করে এবং অনেকেই এটি নিয়ে প্রতারণা করে। এক ভাই আরেক ভাইকে সম্পত্তি দিতে চায় না, আবার আরেক ভাই দেখা গেছে তিনি ভালো জায়গায় বসবাস করতেছে, এক ভাইকে একদম নালা ডোবার মধ্য দিয়ে রাখছে, আবার অনেক বোনকে বিবাহ হয়ে যাওয়ার পরে তাদের সম্পত্তি দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ঝামেলা সৃষ্টি করে। এই ঝামেলার কারণে এক সময় বিজ্ঞ আদালতে মামলা জট বাঁধতেই থাকে, বিষয়গুলো আদালত পর্যন্ত গড়ায়। ভিউয়ার্স, উত্তরাধিকার সম্পত্তি বন্টনের বিষয় নিয়ে 2004 সালে বাধ্যতামূলক করা হয়েছিল আপোষ বন্টননামা দলিল করা। বাট এই আপোষ বন্টননামা দলিল বাধ্যতামূলক করা হলেও সেটি কিন্তু কার্যকরী ভূমিকা রাখে নাই। যার যার ইচ্ছা মতো সেই জমি ভাগ বাটোয়ারা করে নিয়েছে, কিন্তু সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক তারা কিন্তু সেই সম্পত্তি দলিল করে নেয়নি। এতে যেমন সরকার ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সাধারণ জনগণ যারা ওয়ারিশ থাকে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন উঠতে পারে, সরকার আবার কিসের ক্ষতিগ্রস্ত হয়? এর কারণ হচ্ছে যে সরকার একটি দলিল করলে সেটি দলিলের যে সার্ভিস চার্জ, সরকারি চার্জ, সেটি কিন্তু সরকারের কোষাগারে জমা হয়। আর জনগণ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? এর কারণ হচ্ছে যে যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেই ব্যক্তির যেসব ওয়ারিশরা আছে, সেই ওয়ারিশের ছেলে, মেয়ে, স্ত্রী, স্বজন রেখেই কিন্তু তিনি মারা যাবার পর তার পরিবারে তখন সেই পাওয়ারফুল ব্যক্তি যিনি থাকেন তিনি তার ইচ্ছা স্বাধীনভাবে সম্পত্তি বিক্রি করে থাকেন। মনে করুন তিনি ইচ্ছা স্বাধীনভাবে যাকে যতটুকু দেওয়া তাকে ততটুকু দিয়ে দিল, কাউকে একটু কম দিল, কাউকে একটু বেশি দিল, মানে সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে তার মন গড়া ব্যাপার। এই মন গড়া সিস্টেম বা পদ্ধতি এটা কিন্তু করার কোনো সুযোগ আর থাকছে না। আপনি যদি এখন চান এক খণ্ড জমি বিক্রি করতে, সর্বপ্রথমে চাইবে অবিভক্ত সম্পত্তির আপোষ বন্টননামা দলিল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনি যদি নামজারি করতে চান, আপনি যদি নামজারি করতে যান, আপনি যখন খাজনা দিতে যাবেন তখনও আপনাকে কিন্তু সেই আপোষ বন্টননামা দলিল দেখাতে বলবে। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে জমির খাজনা দিতে গেলে সম্পূর্ণ সম্পত্তির খাজনা দিতে হচ্ছে, কিন্তু আমি তো এত সম্পত্তির মালিক নই, আমি সম্পত্তি দখলে আছি 1 বিঘা, আমাকে এখন 10 বিঘা সম্পত্তির খাজনা দিতে হবে, সেটা আমি কিভাবে দিব, কেন দেব? কিন্তু যেই ব্যক্তি এই প্রশ্ন করেন তার অন্তত পক্ষে এতটুকু বোধগম্য হওয়া উচিত যে কেন 10 বিঘা সম্পত্তির খাজনা দেওয়ার কথা বলা হচ্ছে। এজন্যই যে এই সম্পত্তিটি সম্পূর্ণভাবে একসাথে রয়েছে এবং অবিভক্ত ভাবে রয়েছে ও ভাগ বাটোয়ারা হয় নাই, সেই বৃত্ত ব্যক্তির নামেই সম্পত্তি রয়ে গেছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ, ভূমি অফিসগুলোতে, রেকর্ড বইতে, বালাম বইতে যেখানে খোঁজ করবেন সেখানেই সেই মৃত ব্যক্তির নামেই এই সম্পত্তি রয়েছে। বাট রেখে যাওয়া যে ওয়ারিশ, তারা এই সম্পত্তি নিজের ইচ্ছায় ভার্বালি মৌখিকভাবে তারা ভাগ বাটোয়ারা করে বসবাস করতেছে। কিছু কিছু বিষয় দেখা গেছে যে কিছু কিছু ব্যক্তিরা নামজারি করে নিয়েছে অলরেডি, আবার কিছু কিছু ব্যক্তির নামে হালনাগাদ যে রেকর্ডটি সেটিও কিন্তু হয়েছে। এই হালনাগাদ রেকর্ড নিজের নামে হওয়া এবং নামজারি নিজের নামে হওয়ার সাথে সাথেই তারা নিজেরা মনে করেন যে তারা নিজেরা ব্যক্তি মালিকানা অর্জন করেছেন বা তারা ব্যক্তি মালিক হয়ে গেছেন। ব্যক্তি মালিক তারা তত সময় পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তির অন্য কোনো ওয়ারিশ ওই নামজারি এবং রেকর্ড খতিয়ান নিয়ে বিজ্ঞ দেওয়ানি আদালতে আপনার বিরুদ্ধে মোকদ্দমা না করবে। সারা জীবনের জন্য যদি কেউ মোকদ্দমা না করেন তাহলে আপনি সুন্দরভাবে
বসবাস করতে পারবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি তার সেই সম্পত্তি ফিরে পাওয়ার জন্য 20 বছর পরে যদি তিনি মোকদ্দমা করেন, তাহলে কিন্তু ওই নামজারি রেকর্ড সবই আদালত কর্তৃক ক্যান্সেল করা বা দ্যাট মিনস বাতিল করা কিন্তু পানির মতো সহজ হবে, ওয়াটার টাইপ এটা সহজ হয়ে যাবে। কেননা সম্পত্তি ভাগ হয় নাই, আপনি আপনার ইচ্ছা মতো ভ্যালুয়েবল ল্যান্ডটা আপনি নিজে নিয়ে নিয়েছেন, নিজের নামে করে নিয়েছেন, কিংবা মার্কেটের জমিটা আপনি নিয়েছেন। তাহলে অন্য যারা ডিপ্রাইভ যারা তারা যখন এখন দেখবে যে সে ফর লাইক এই সম্পত্তি আমার বড় চাচা খাচ্ছে, এই সম্পত্তি তো আমাদের অংশ আছে, আমার ফুফুদের অংশ আছে, কিন্তু আমাদেরকে দিয়েছে কৃষি জমি বা নাল জমি বা ডোবা জমি, আমাদেরকে ভালো জমিটি দেয়নি, আমাদেরকে যে কম দামি জমিটি সেটি দিয়েছে, যার কারণে তারা বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিয়ে এই সম্পত্তি কিন্তু বের করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেক্ষেত্রে 20 বছর হোক, 30 বছর হোক বা 50 বছর হোক, এই জমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 সেখানেও কিন্তু স্পষ্ট বলা আছে। এবং আপনারা জানেন যে একটি অতিরিক্ত সংখ্যা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 বিধিমালা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়ে গেছে বহু আগেই। এই প্রজ্ঞাপন যদি আপনি সুন্দর করে পড়েন, তাহলে এই প্রজ্ঞাপনে আপনি 3 অনুচ্ছেদে দেখতে পাবেন যে জমি সংক্রান্ত বিষয়ে যারা অপরাধ করবে তাদের শাস্তি হবে এবং একদম বিচারিক আদালতে দিয়ে তাদেরকে শাস্তির বিধানও কিন্তু থাকবে। দ্যাটস ওয়াই সেই জন্যই এখন এসসি ল্যান্ড অফিসে গেলে নাম জারি করা যাচ্ছে না বা জমি বিক্রি করতে গেলেও বিক্রি করা যাচ্ছে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ট্র্যাডিশনটা চেঞ্জ হয়ে গেছে। সরকার মনে করতেছে যে বারবার রেস্ট্রিকশন দেওয়ার কারণে জনগণ সঠিক পথে আসছেন, সেজন্যই সরকারের এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে যে আপোষ বন্টননামার দলিল না হওয়া পর্যন্ত কারোর সম্পত্তি নামজারি রেকর্ড কোনো কিছুই তাদের নামে হবে না। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা তো করতে চাই, বাট অনেকে আছে তারা করতে চায় না। এটা কোনো কথা না বন্ধুরা, করতে অবশ্যই হবে, এটা ম্যান্ডেটরি ভাবে এনিহাউ এটা করতেই হবে। সেই জন্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাচ্ছি, ইনফর্ম করছি যে কেউ করবে না, তাতে আপনার সমস্যা নেই ভিউয়ার্স। এই ক্ষেত্রে আপনার করে নেওয়ারও কিন্তু সিস্টেম আছে। যদি আপোষ বন্টননামা করেন, তাহলে যারা সকল ভাই বোন এক জায়গায় বসে যার যার ইচ্ছা মতো আপনারা কিন্তু সম্পত্তি নিতে পারবেন। আর যদি আইনের মাধ্যমে যেতে হয়, তাহলে ফারায়েজ তৈরি করে হিস্সা মোতাবেক প্রত্যেক দাগে দাগে আপনি যতটুকু সম্পত্তি পাবেন সেই সম্পত্তিতে আপনাকে যেতে হবে। এই জন্যই আপোষ বন্টননামার দলিল যদি করা হয় সাব রেজিস্ট্রি অফিস থেকে, তাহলে এই সম্পত্তির নামজারি রেকর্ড খতিয়ান হবার পরেও সারা জীবনের জন্য অন্য কোনো ওয়ারিশ এসে সেই সম্পত্তি দাবি করতে পারবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরপরে হচ্ছে যে যারা আপোষ বন্টননামা দলিল এখনো পর্যন্ত করতে পারেন নাই, অথচ 20 বছর পূর্বে বাবা মারা গেছে, সেই সম্পত্তি নিজেরা মৌখিকভাবে বন্টন করে তারা বসবাস করছে, নামজারি হয়ে গেছে কিংবা একটা রেকর্ডও হয়ে গেছে, তাহলে মনে মনে ভাবছেন যে আর কোনো সমস্যা বোধ হয় হবে না। সমস্যা অবশ্যই থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা অবশ্যই থাকবে। কেননা রেকর্ডও সংশোধন করা যাবে, আবার নামজারিও কিন্তু সংশোধন করা যাবে, কিন্তু দলিল সংশোধন করা যাবে না। কারণ দলিল সংশোধন করতে গেলে বিজ্ঞ বিচারক মহোদয় তিনি দেখবেন মৃত ব্যক্তির ওয়ারিশরা তারা যে আপোষ বন্টননামা দলিল করেছেন সেটি কিন্তু পারফেক্ট এবং সাব রেজিস্ট্রার অফিসের বালাম বইতে এন্ট্রি করা আছে। দ্যাটস ওয়াই এই রেজিস্ট্রিকৃত যে বন্টননামা দলিল, এই দলিলটি বাতিল হবে না। তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা এই বিষয়টি দেখবেন। এখন আসা যাক, কেউ যদি করতে না চায় বা এগ্রি না হয়, তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় কি? আপনাকে হুমকি দিচ্ছে, আপনাকে বুঝে দিচ্ছে না, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 5 অনুচ্ছেদে কিন্তু আপনি মামলা দিতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই নতুন যে বিধিমালা আছে, এই বিধিমালার উপরে বেস করে আপনি ফৌজদারি আদালতে মোকদ্দমা দিয়েও কিন্তু আপনার সম্পত্তি আপনি ফিরে পেতে পারেন। কিন্তু সমস্যা একটু সেটি হচ্ছে যে আদালতমুখী হলে সবার জন্যই সমস্যা। এজন্যই সমস্যা হচ্ছে যে চলে যেতে হবে, প্রত্যেক দাগে দাগে একত্রে সম্পত্তি নিয়ে ভোগ করলে থাকতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যেই হন না কেন, আপনি যদি সবচাইতে একজন বিজ্ঞ ব্যক্তি হন, তাহলে আপনি বুঝবেন আপনার বাবার সম্পত্তি আপনি যেই এখতিয়ার বলে খাচ্ছেন, আর যে আপনার নামে মোকদ্দমা দিবে তিনি ঠিক একই এখতিয়ার বলেই ওই সম্পত্তির দাবিদার এবং মালিক হওয়ার তিনিও
অধিকার রাখে। ইন দিস সিচুয়েশন কেউ আপোষ বন্টননামা দলিল ছাড়া অন্যের জমি ক্রয় করবেন না এবং আপোষ বন্টননামা দলিল ছাড়া কেউ সম্পত্তি বিক্রয় করবেন না, এওয়াজ বদল করবেন না, দান করবেন না, হস্তান্তর করবেন না। আগে আপোষ বন্টননামা দলিল, তারপরে হচ্ছে বেচা বিক্রি। আর যদি এটি না করেন তাহলে শাস্তিও পেতে হবে। আবার যারা ক্রয় করবেন সম্পত্তি, সেই সম্পত্তি আপনাদের হারাতেও হতে পারে। ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইন 2023-এর বিধিমালায় অতিরিক্ত সংখ্যায় কিভাবে লেখা হয়েছে এগুলো সুন্দর করে পড়ে দেখে বুঝে নেবেন।